আলোচনা করলাম, কারণ যেন সবার মাথায় আরও কিছু ঢোকে। এখন প্রশ্ন করেন, তাহলে আমি এখন শুরু করতেছি। পাহাড়ি বাঙালি ঝামেলা, এটা খুবই ঝামেলাগুলো কেন শুরু হলো বা কেন কন্টিনিউ হচ্ছে, শেষ হচ্ছে না কেন? প্রথম যে ব্যাপারটা, যখন কাপ্তাই লেক প্রথম ঝামেলাটা শুরু হলো কোথায় থেকে? ঝামেলাটা হলো সর্বপ্রথম কাপ্তাই লেক যখন তৈরি করা হয়, অর্থাৎ কাপ্তাই লেকে আপনারা যখন সাজেক ঘুরতে যাবেন, এই নদীগুলো দেখাবো আমি, দেখবেন মাইনি নদী ঢুকে গিয়ে কিন্তু কর্ণফুলী লেকে পতিত হলো। মানে কি, মাইনি নদী তো ছিল, নদীর মুখটা যখন বন্ধ করলো, যখন এখানে মাদার রিভার কিন্তু কর্ণফুলী, ওই ব্রহ্মপুত্রের মতো লুসাই পাহাড় থেকে এসে মাদার রিভার কর্ণফুলী, এরা কিন্তু সবগুলো নদী এসে ওই অঞ্চলে ঢুকে গেছে। এখন চারপাশে তো পাহাড়, রেঞ্জ থাকে, পাহাড়ের রেঞ্জের সারি থাকে, এরকম রেঞ্জের চেয়ে উঁচু পাহাড় কখনো থাকে না, উঁচু পাহাড়গুলো নিচে থাকে। ওই লাইনটাকে বলা হচ্ছে রেঞ্জ। একটা পাহাড় সারি আমরা দেখতে পারি না, হিমালয় মানে অ্যাভারেজ বলে কোনো পাহাড় নেই কিন্তু, মানে পাহাড় সারি নেই, পুরোটাই কিন্তু হিমালয় পর্বতমালা একটা পিক হলো মাউন্ট এভারেস্ট, ওইরকম একটা পিক হলো আপনার হলো কাঞ্চনজঙ্ঘা, লোছে বা মাকালু, হ্যাঁ, এগুলো কিন্তু একটা করে পিক, কিন্তু পুরোটাই তো হিমালয়। তার মানে হিমালয় কি একটা পর্বত সারি, এইরকম আমাদের পর্বত সারি এরকম আছে। এই পর্বত সারিগুলোকে আমরা এইরকম, জিনিসটা হয়ে গেলো কাপ্তাই লেক, এইটা হলো রেঞ্জ। এইদিকে একটা রেঞ্জ গেছে, পাহাড়ের পানিগুলো তো এইদিকে আসলো, এই দিক দিয়ে তখন নদী টদীগুলো ঢুকে গেল, এই মুখটা এই দিক দিয়ে কর্ণফুলী বের হয়ে কিন্তু চিটাগাঙ্গে গেল, এই মুখটাতে কিন্তু কাপ্তাই ড্যাম দেওয়া হলো এই জায়গায়। তাহলে ড্যাম দিলে কী হচ্ছে, আপনি নদীর মুখটা বন্ধ করে দিচ্ছেন, তাহলে পানি তো ভাসবেই, রাতারাতি পানি ভাসলো। এখন যে আমরা রাঙ্গামাটি শহরটা দেখি, এই শহর, পুরো রাঙ্গামাটি শহর কিন্তু পানির নিচে তলায় গেছে। পুরো রাঙ্গামাটি শহর, পুরনো রাজবাড়ি, চাকমা রাজবাড়ি, পুরো জিনিসটা কিন্তু পানির নিচে ডুবানো, এখনও কিন্তু শহরগুলো পানির নিচেই আছে। সেটা হলো যে এই যে কাপ্তাই লেক হইলো, কাপ্তাই লেক, তার মানে সমস্ত নদী কিন্তু এখানে পানির নিচে ডুবানো, তাই তো? এখন এইটার কারণে কী হয়েছে, 57,000 একর আবাদি জমি পানির নিচে তলায় গেছে পাহাড়িদের, 57,000 একর। আপনি যখন কল্পনা করেন আপনার ক্যাম্পাস কত একর, 57,000 একর জায়গা কত বড় হতে পারে, এবং এই জায়গাটা পুরোটা পানির নিচে তলায় গেছে। এবং এখান থেকে তৎকালীন সময়ে 3 লাখ পাহাড়িরা জায়গা ছেড়ে আরেক দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় ইন্ডিয়াতে। এবং আপনি এই বাস্তুত্বতে, রোহিঙ্গারা তো নিপীড়ন বা বিভিন্ন কারণে আসছে, ওই সময় এমন একটা ঘটনা ঘটানো হয়েছে যেটার কারণে এতগুলো পাহাড়ি কিন্তু বাইরের দেশে চলে যেতে বাধ্য হয়েছে। তারা অরুণাচলে আছে, তারা বিভিন্ন জায়গায় আছে, তারা ওই দেশেরও নাগরিকত্ব পায়নি, এ দেশেরও নাগরিকত্ব পায়নি, মানে তারা তো এদেশ থেকে চলে গেল। তার মানে একটা ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে একটা ক্ষোভ আছে, তাদেরকে জমির পরিবর্তে জমি দেওয়ার কথা ছিল, ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, পাকিস্তান গভর্নমেন্ট এই ক্ষতিপূরণটা দেয়নি। এরপরে আসেন স্বাধীনতা। এখন বাংলাদেশ স্বাধীন হলো 71-এ, 72-এ এসে বঙ্গবন্ধু কী বললো, শেখ মুজিব কী বললো, তোমরা বাঙালি হয়ে যাও। এখন তোমরা বাঙালি হয়ে যাও, একজন চাকমা কীভাবে বাঙালি হবে, একজন মোরো কীভাবে বাঙালি হবে, মানে বাঙালি হওয়ার ফর্মুলাটা কী? মানে আমি এটা বুঝলাম না, মানে এই কথাটা উনি আসলে কোন সেন্সে বলছে যে বাঙালি হওয়ার ফর্মুলাটা কি, এটা আসলে আমি এখন পর্যন্ত কেউ আমাকে বুঝাইতে পারিনি যে বাঙালি হওয়ার আসলে ফর্মুলা কি, একজন চাকমা কীভাবে বাঙালি হয়। ভাই এখানে একটু রাজনৈতিক আলাপ আসতেছে, কেউ কিছু মনে করেন না কিন্তু, কারণ এটা রাজনৈতিক আলাপ আসবে, কারণ আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা একটা রাজনৈতিক প্রশ্ন, বুঝছেন। এখন মূল কালপিট এখানে জিয়াউর রহমান। তখনও 71-এর আগে আপনি দেখবেন পাহাড়ের 90% ছিল পাহাড়ি, 10% ছিল বাঙালি। এইটা মুহূর্তের মধ্যে উনি হুট করে এরকম বোর্ডে বলল যে এই জনসংখ্যার অনুপাতটা আমি চেঞ্জ করাবো। ওনার কথা হলো যে 50% পাহাড়ি হবে, 50% বাঙালি হবে, 50-50। তাহলে কি করতে হবে? তাহলে বাঙালিরা তো পাহাড়ের উপরে দেখবেন, খাগড়াছড়ি যখন ঢুকবেন দেখবেন পুরোটা মালভূমি অঞ্চল, মনে হবে আপনার কাছে সমতল, তাই না? পাহাড়ের নিচে প্রতিটা পাহাড়ের চারপাশে রেঞ্জ থাকে, মালভূমি অঞ্চল থাকে, যেগুলোই আবাদি জমি মূলত। সে আবাদি জমিগুলো কিন্তু পানির নিচে তাদের তলায় গেছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত একদিকে। আরেকদিকে কি হলো, আরেকদিকে তখন বিভিন্ন জায়গা থেকে নদীভাঙ্গা অঞ্চলের মানুষ, বিভিন্ন জায়গায় যারা জীবনে কোনো চিটাগং হিল ট্রাক্স চিনে না, বা রাঙ্গামাটি চিনে না, খাগড়াছড়ি চিনে না, তাই না? এই মানুষগুলোকে এক পাশে জড়ো করা হলো, আর এক পাশে গণহত্যা চালানো হলো। আপনারা সার্চ করলেই পাবেন গুগলে, লোগাং গণহত্যা, লংদু গণহত্যা, মারিশা গণহত্যা, দিঘিনালা গণহত্যা, এসব সব গণহত্যা চালানো হয়েছে। এবং এই মানুষগুলো আবার ইন্ডিয়া চলে গেল, আবার নিজের জায়গা ছেড়ে। কেন, এই প্রশ্নটাতে আমরা পরে আসি, আমরা আগে হিস্টোরিটাতে আসি, তারপর আবার প্রশ্ন নিচ্ছি, তাই না? এটা ভালো হয়। কিন্তু তারপরে এই গণহত্যা চালানোর পর কি হলো, জায়গা খালি করা হলো। এটা হলো শুরু হয়েছে 75 পরবর্তী সময়, এবার 77-78 থেকে শুরু হয়েছে, 77-78 থেকে শুরু হয়েছে। এটা কন্টিনিউ হয়েছে ধরেন
এটা শেখ হাসিনার সময়ও কন্টিনিউ হয়েছে যদি সেটেলার এখন এই জায়গাগুলো যখন খালি করা হলো, খালি করার পর ওইখানে এই যে নদী ভাঙ্গা অঞ্চলের বাঙালি তাদেরকে বলা হলো তোমরা পাহাড়ে যাও, তোমাদেরকে আমরা জায়গা দেব, 5 একর করে জায়গা দিব এবং রেশন দিব এবং তোমাদের থাকা খাওয়া খরচ চালাবো। তখন গরিব মানুষ বিভিন্ন অঞ্চল, রংপুর থেকে গেছে, কুমিল্লা থেকে গেছে, এমন কোনো বাংলাদেশের অঞ্চল থেকে নাই যে লোক যায়নি, তাদেরকে গিয়ে তাদের জমির উপর পুনর্বাসন করানো হলো। যেটা আজকে আমরা ফিলিস্তিন ইসরায়েল নিয়ে কথা বলি এত, তাদেরকে তখন গভর্নমেন্টের ভাষায় নাম দেওয়া হলো, তাদের সেটেলমেন্ট যেহেতু করা হয়েছে সেটেলমেন্ট আগে তাদেরকে বলা হলো সেটেলার বাঙালি, সেটেলার হিসাবে তাদেরকে ওখানে পুনর্বাসিত করা হলো। এখন এটা কিন্তু রাষ্ট্রীয় অপরাধ। এই রাষ্ট্রীয় অপরাধটা তারা কেন করছে এইটা আলোচনার বিষয় বা এইটা নিয়ে কথা বলারই বিষয়, ওটাতে আমরা পরে আসছি, আগে আমরা হিস্টোরিটাতে যাই। এরপরে তারা চলে গেল আন্ডারগ্রাউন্ডে। আমরাও তো আমাদের শোষণ করছিল, বঞ্চনা করছিল, আমরাও তো মুক্তিযুদ্ধ করছি, তাই না? মুক্তিযুদ্ধ করা তো নিশ্চয়ই অপরাধ হয়নি। তারা আন্ডারগ্রাউন্ডে গেছে, তারা শান্তিবাহিনী গঠন করছে, শান্তিবাহিনী গঠন করে ওরা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। এবং শান্তিবাহিনীর প্রাক্তন যারা ছিলেন, আপনারা একটা ডকুমেন্টারি দেখবেন তাম্বির কর্ণফুলীর কান্না, ওখানে গৌতম দেয়ানকে দেখতে পারবেন। গৌতম দ্বারা ওনারা শান্তিবাহিনীর কমান্ডার বা এরকম লেভেলের লোকজন ছিলেন, ওনারা কিন্তু জাতীয় পতাকা উঠায় জাতীয় সঙ্গীত গিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করত। তারা কিন্তু তখনও কিন্তু তারা আলাদা দেশ চায়নি বা দেশের জন্য কিন্তু তারা করেনি, তারা কিন্তু তখনও জাতীয় পতাকা উঠাইতো এবং তারা কিন্তু সেনাবাহিনীর যুদ্ধ করতো তাদের অধিকারের জন্য। তারা কিন্তু তখনও আলাদা দেশ চায়নি, আলাদা দেশের কোনো প্রশ্নই নেই, আলাদা দেশের ব্যাপারটা কখনোই আসেনি। মজার ব্যাপার হলো এটা একটা বায়বীয় একটা জিনিস। এটা হলো এখানে ওই হলো পলিটিক্সে আসতেছি, কিন্তু কথা হলো তখনও আদিবাসীরা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। দিকে দেখ, এদিকে 50-50, 90 থেকে 90-10 ছিল। এখন যদি আপনি বলেন, এখন বাঙালি হলো 52%, আপনি দেখবেন, আর 48% হলো পাহাড়ি। এখন এইরকম জায়গায় এই অনুপাতটা চেঞ্জ করে ফেলা হয়েছে। হ্যাঁ, একটা জাতিগোষ্ঠীকে বা কিছু জাতিগোষ্ঠীকে ডেমোলিশ, প্রশ্নগুলো একটু পরে নেই, খুব ভালো হয়। একটু আলোচনাটা শেষ করলে প্রশ্নগুলো আপনার কথা, প্রশ্নই কিন্তু দেবো, সবারই প্রশ্ন দেবো। মোটামুটি বেসিক আলোচনাটা শেষ করে ফেলি, তাহলে খুব ভালো। শান্তি চুক্তি পর্যন্ত আসলেই কিন্তু হয়ে যাচ্ছে, আলোচনা শেষ হচ্ছে, তারপর প্রশ্ন হচ্ছে। এরপরে ওরা আন্ডারগ্রাউন্ডে গেল, যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর যখন দেখতেছি কি যে আর তো হচ্ছে না, কারণ আপনারা জানেন যে সেনাবাহিনী, মিলিটারি গভর্নমেন্ট পৃথিবীতে কোথাও মিলিটারি দিয়ে সমস্যার সমাধান করা যায়নি। কাশ্মীরে গেছে, কাশ্মীরে তো ইন্ডিয়ান সেনাবাহিনী দখল করে আছে, কিন্তু সমস্যা কি মিটছে? মায়ানমারে মিটছে? পৃথিবীর কোথায় মিটছে বলেন? ফিলিস্তিনে মিটছে? এত যে ইসরায়েল বাহিনী এত যে দখলদারিত্ব করার চেষ্টা করতেছে, সমস্যার সমাধান হয়েছে? হবে কিভাবে? সমস্যা তো সমাধান হবে না। তার মানে এটা তো মিলিটারি সমস্যা না, তখন 96-এ আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, 97-এ শান্তি চুক্তি হলো। শান্তি চুক্তিটা এটা একটা মূলা ঝোলানো হলো তাদেরকে। হ্যাঁ, তখন একটাই ওদের দল ছিল জেএসএস সঙ্গে শান্তি চুক্তি হলো। শান্তি চুক্তিতে হলো যে শান্তি চুক্তির ধারাগুলো বিশ্লেষণ করে দেখবেন, শান্তি চুক্তির ধারাগুলো পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর দেখবেন যে মূলত 3টা জায়গায় এসে ঠেকে যায়। আমি শর্টকাট বলছি, একটা সেনা, একটা ভূমি, সেটেলার। সেনা অর্থাৎ সেনাবাহিনীরা বাংলাদেশের অন্য জায়গায় যেভাবে ক্যান্টনমেন্টে থাকে সেভাবে ক্যান্টনমেন্টেই থাকবে। সাধারণ যে আইনে আমাদের দেশ চলতেছে, আপনি এখানে কোনো অপরাধ করলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনার কোর্টে যাবেন, আপনার আইন আদালত বিচার হবে। আমার সেনাবাহিনী তো রাস্তায় আপনাকে ধরে না, নিশ্চয়ই ধরে? রাস্তাঘাটে ধরে না তো। আপনি কোনো একটা অপরাধ করলে আপনাকে কি সেনাবাহিনী ধরে না পুলিশ ধরে? পুলিশ ধরে। কথা হলো সেনাবাহিনী ওখানে যে সেনা শাসনটা চলতেছে, একটা অঘোষিত সেনা শাসন, সেইটা প্রত্যাহার হবে এবং সেনাবাহিনী 4টা বড় বড় ব্রিগেডে তখন সেনাবাহিনী ওখানে থাকবে। ঠিক আছে? ভূমি, যার জমি, তাকে, যে জমির মালিক তাকে ওই জমিটা ফেরত দিতে হবে। তারপর একটা সেটেলার আর ভূমি একই সঙ্গে যুক্ত, এটা তো বুঝেই গেছেন। তার মানে এখন সরকারের আরও জায়গা আছে, রিজার্ভ ফরেস্ট আছে, রিজার্ভ জায়গা আছে, গভর্নমেন্টেরও জায়গা আছে। সব জায়গায় যে পাহাড়িদের, এটাও না, গভর্নমেন্টের জায়গা আছে। গভর্নমেন্টের জায়গাতে পুনর্বাসন করুক, আরেকজনের বাড়িতে কেন? আরেকজনের বাড়ি পোড়াই দিয়ে, আরেকজনের বাড়ি জ্বালাই দিয়ে, এটা কেন? এইটাই ছিল চুক্তিতে এই বিষয়টা। এই চুক্তির কোনো ধারা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আচ্ছা, এখন বাস্তবায়নের পরবর্তী, এখন এই যে আপনি মূল সমস্যাগুলোয় চলে আসবেন যে আসলে কেন সংঘাত, কেন দ্বন্দ্ব। এখন এই শান্তি চুক্তি পরবর্তী আলোচনাটা একটু পরে করি। শান্তি চুক্তি পর্যন্ত আসলাম, শান্তি চুক্তির পরবর্তীতে আবার একটা আলোচনা করতেছি, ওইটা করে শেষ করা যাবে। এখন আপনারা এখন প্রশ্ন করেন।